আমরা এখন মধ্যযুগে নাই, আমরা আধুনিক যুগে। আইন সংস্কারটা একটা চলমান প্রক্রিয়া, এগুলো ইমোশনালি করা যায় না, এটা বৃহত্তর ক্যানভাসে দেখতে হয়। আমার এই 8 বছরের মাসুম একটা বাচ্চা কি অপরাধ, কলজাটা ছাড়া আমি থাকবো কেমনি? কোনোদিন একটা মানুষকে আমি সরি ছাড়া তর্ক করি নাই ভাইজান। রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় দেশ জুড়ে শোক আর ক্ষোভ ছড়িয়ে পড়েছে। শিশুটির সাথে ঘটে যাওয়া পৈশাচিকতা নিয়ে এবার মুখ খুলেছেন জনপ্রিয় দুই ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি ও শায়খ আহমদুল্লাহ। দ্রুত বিচার প্রাপ্তি কিন্তু যে কোনো নাগরিকের একটা মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত বিষয়, এবং আমি মনে করি এরকম একটা নির্মম ঘটনার বিচার যত সম্ভব হবে তত বাংলাদেশের মানুষের বিচারের প্রতি, বিচার ব্যবস্থার প্রতি আস্থা ফিরে আসবে। প্রিয় দর্শক, শিশু রামিসার সাথে কি হয়েছিল আর এই বিষয়গুলা নিয়ে আইন মন্ত্রী কি বলছে এবং কতটুকু মামলা সামনের দিকে অগ্রসর হচ্ছে, কবে বিচার পাবে এই রামিসার পরিবার, ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য আমরা শুনবো, তাই না টেনে আসুন লাইক করে শেষ পর্যন্ত দেখতে রাখি। আমার এই 8 বছরের মাসুম একটা বাচ্চা কি অপরাধ, কলজাটা ছাড়া আমি থাকবো কেমনি? কোনোদিন একটা মানুষকে আমি সরি ছাড়া তর্ক করি নাই ভাইজান। আমার এই 8 বছরের মাসুম একটা বাচ্চা কি অপরাধ, আমি এই কলজাটা ছাড়া আমি থাকবো কেমনি? আমার এই বাচ্চাটা আমি ঘরে ঢোকার আগে ফ্রিজের মধ্যে আমার জন্য শরবত বানায় রাখে। আমার বড় মেয়ে না, আমার ছোট মেয়ে 8 বছরের মেয়ে। বাবা শরবত ছবি এখানে লাগায় রাখছে, বাবা তুমি আমাকে নিয়ে যাবা। আমি বলছি আল্লাহ, বাবা তুমি আল্লাহর কাছে যাও, আমার তো নেওয়ার দিয়ে যাওয়ার ক্ষমতা নাই। আমার মেয়ে আল্লাহর কাছে চলে গেছে, আমার মেয়ে আল্লাহর কাছে চলে গেছে। আমার মাসুম এই বাচ্চাটা কি অপরাধ করছে, নির্মম ভাবে আমার বাচ্চাটাকে হত্যা করলো। কি আমার ক্ষতি, কি আমার অন্যায়, কি আমার দোষ, আমি একটু জানতে চাই আপনাদের কাছে। আমার যদি কোনো দোষ থাকে, আমার কোনো যদি অন্যায় থাকে, প্রকাশ্যে আপনারা আমার ফাঁসি দিয়ে দেন। আমি এই বাচ্চাটা যারা আমি থাকবো কেমনি? আমি কেমনি আমার এই কলজা টুকরা যারা আমি থাকবো? আমার পক্ষে সম্ভব না। দিনে ও 50 থেকে 100টা কল দেয় আমারে, বাবা তুমি কখন আসবা, বাবা তুমি কখন আসবা, বাবা তুমি কখন আসবা। 8টা বছর আমি আমার বুকের এই ঘরে ঘুম পাড়াইছি। আমি আজকে আমি কার সাথে ঘুম আসবো? আমি কি দিয়ে মনের সান্ত্বনা দিব? আমার অপরাধ কি? আসামি অ্যারেস্ট হয়েছে, আমি থানায় গিয়েছিলাম, কথা বলে আসছি যাতে মামলা ঠিকমতো সাজায়, ফাঁকফোকর না থাকে, দ্রুত বিচার শুরু করা যায়। আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন এই বাচ্চাটাকে শাহাদাতের মর্যাদা দান করে। সবাই আমরা আল্লাহ এই বাচ্চাটাকে যেন শহীদের মর্যাদা দান করে। কিন্তু যে কোনো নাগরিকের একটা মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত বিষয়, এবং আমি মনে করি এরকম একটা নির্মম ঘটনার বিচার যত সম্ভব হবে তত বাংলাদেশের মানুষের বিচারের প্রতি, বিচার ব্যবস্থার প্রতি আস্থা ফিরে আসবে। আমার তাদের কথা শুনে যেটা মনে হয়েছে, মাননীয় আইনমন্ত্রী ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন, আমি নিজেও আইজিপির সঙ্গে কথা বলেছি, এবং তারা দ্রুততম সময়ের মধ্যে এটা তদন্ত প্রতিবেদন দিবেন। এবং এটা সম্ভব এই কারণে, এই ধরনের একটা ঘটনার ক্ষেত্রে বিলম্ব ঘটে সাধারণত পোস্টমর্টেম রিপোর্ট প্রাপ্তির ক্ষেত্রে। তো সেটা যদি হয়ে যায়, কারণ ইতিমধ্যে কিন্তু যারা আসামি তারা গ্রেপ্তার হয়েছে, তারা স্বীকারোক্তি দিয়েছে, আর সাক্ষী যারা, ঘটনাস্থল তো একেবারে একটা অ্যাপার্টমেন্টের মধ্যে, ফ্ল্যাটের মধ্যে, সাক্ষীও কিন্তু ওই এলাকার ভিত্তি। সুতরাং এমন না যে আপনার সাক্ষী পেতে কোনো অসুবিধা হবে। তো সুতরাং একটা মামলার বিচারিক প্রক্রিয়ায় যাওয়ার জন্য প্রথম পদক্ষেপ হচ্ছে তার একটা তদন্ত দ্রুত সম্পন্ন করা, এবং আমি মনে করি পুলিশ কর্তৃপক্ষ দ্রুত তদন্ত সম্পন্ন করেন। আইজি সাহেব যেটা বলেছেন যে একজন ডিসিকে এবং তদন্তকারী কর্মকর্তা প্রয়োজনে তারাও অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা বলবেন বলে তিনি আমাকে জানিয়েছেন প্রয়োজন। তবে এইরকম মর্মান্তিক ঘটনার দ্রুত বিচার রাষ্ট্রের পক্ষ থেকে বলে আমি মনে করি যে আগামী দিনে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটা থেকে আমরা রক্ষা পাব, এবং আমি প্রত্যাশী
এবং আমি বিশ্বাস করি যে দ্রুততম সময়ের মধ্যে এই মামলার বিচার করা সম্ভব। আইন পেশা তো প্রত্যেকটা স্বতন্ত্র পেশা। আপনি আপনি জানেন একজন ব্যক্তি অপরাধী, তারও তো একজন আইনজীবী পাওয়ার অধিকার আছে, এবং তিনি তো আইনি প্রতিকার তার জন্য। বরং এমন কেউ সামাজিক, আমি কোনো আইনজীবী কোনো মামলা করবেন কি করবেন না, অনেক সময় তার ক্ষেত্রে তার হয়তো ব্যক্তিগত বিষয় হতে পারে, পছন্দ অপছন্দ বিষয় থাকে, তার বিব্রত বোধ হওয়ার বিষয় থাকতে পারে। কিন্তু কোনো একজন অপরাধী অপরাধ করেছেন বলেই তিনি কোনো আইনি প্রতিকার পাবেন না, আইনজীবীর অ্যাক্সেস পাবেন না, আইনজীবী তার পক্ষে নিয়োজিত হবেন না। এটা তো আমি মনে করি যে এটা বরং আমাদের একটা ললেসনেসের দিকে আরো চলে যাবে। আরেকটা কথা বলি, এই ধরনের অপরাধের ক্ষেত্রে কিন্তু কোনো আইনজীবী তিনি না পেলেও বিচারিক প্রক্রিয়ায় কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে তার পক্ষে আইনজীবী দেওয়া হবে। দেখেন, এখানে একটা সমস্যা হচ্ছে, আমাদের দেশে ডেথ রেফারেন্স যেগুলো হয়, ফাঁসির মামলা যেগুলো শুনানি হয়, এগুলো তো আপনারা জানেন যে এটা আসামি পক্ষ আপিল করতে পারে। মূলত ফাঁসির আসামিদের রেফারেন্স হিসেবে সুপ্রিম কোর্টে আসে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী, এবং এই মামলাগুলো কিন্তু সন অনুযায়ী শুনানি হয়। এবং এই মামলাগুলোর ক্ষেত্রে কিন্তু আসামি পক্ষের আইনজীবী ইচ্ছা করলেও কিন্তু কোনো মামলা আগে পিছিয়ে করতে পারে না। এগুলো কিন্তু খুব সিরিয়ালি হয়। এবং তবে আমি যেটা মনে করি যে আমাদের এমন দৃষ্টান্ত আছে যে গুরুত্বপূর্ণ অনেক মামলা, আমাদের সব মামলাই গুরুত্বপূর্ণ, অপরাধ তো অপরাধী, তবুও অনেক সময় অনেক মামলার মানে নিষ্পত্তি করার জন্য মাননীয় প্রধান বিচারপতি বেঞ্চ গঠন করে দেন। এমন বেশ কিছু যেগুলো আপনারা বলে থাকেন চাঞ্চল্য, আমি নিজে বলতে চাই নাই, কারণ সব মামলায়, যেমন আবরার ফাহাদ হত্যা মামলার বিচারটা একটা দ্রুততম সময়ের মধ্যে হাইকোর্টে আপিল রেফারেন্সটা নিষ্পত্তি হয়েছে। তেমনটি আমরাও এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করব বলে আমি মনে করি যে এই মামলার ঘটনা প্রবাহ আশা প্রকাশ্যে এই ধরনের অপরাধীদের শাস্তিটা প্রকাশ্যে এক্সিকিউট করার জন্য বিভিন্নভাবে দাবি উঠছে, যদিও বা এটা অনেক ক্ষেত্রে সমর্থনযোগ্য নয়, কিন্তু আমরা এখন মধ্যযুগে নাই, আমরা আধুনিক যুগে। আইন সংস্কারটা একটা চলমান প্রক্রিয়া। সমাজের চাহিদা অনুসারে, সময়ের চাহিদা অনুসারে সকল আইনকে আপ টু ডেট করতে হয় এবং যুগোপযোগী করতে হয়, সেগুলো চলমান প্রক্রিয়া, সেগুলো তো আছেই। বিভিন্ন আইনে অবশ্যই আমাদের কিছু কিছু সংশোধন আনতে হবে, সেটা আমরা দেখব। আবার কিছু কিছু ক্ষেত্রে এটাও চিন্তা করতে হয় যে খুব সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে আবার অবিচার করা হচ্ছে কিনা, বা এমন কিছু হয় যে আমরা খুব কঠোরতম আইন প্রণয়ন করলাম, প্রয়োগের ক্ষেত্রে সেটা আবার মিসইউজ হচ্ছে কিনা, অপব্যবহার হচ্ছে কিনা, এগুলো সবগুলো লক্ষ্য রাখতে হয়। এখন কোনো ঘটনা ঘটলো, সেই জন্য একটা চটজলদি করে আইন প্রণয়ন করে ফেলা এবং কোনো আদালত সৃষ্টি করে ফেলা, এগুলো ইমোশনালি করা যায় না। এটা বৃহত্তর ক্যানভাসে দেখতে হয়। যেমন মাগুরাতে না কোথায় একটা ঘটনা সংঘটিত হয়েছিল বিগত ইন্টারিম গভর্নমেন্টের সময়, এটা নিয়ে তুলপাড় হলো এবং এখানে বোধহয় কিছু আইনি সংশোধন নিয়ে এসে সংক্ষিপ্ত সময়ের ভিতরে বিচার কার্য সম্পন্ন হয়েছে। এটা সময়ের দাবি ছিল। কিন্তু সেটার দীর্ঘমেয়াদে কি হবে না হবে সেই আইনগুলো চিন্তা করতে হয়। শিশু ধর্ষণের ক্ষেত্রে আদালত প্রতিষ্ঠা করা হলো, একটা ট্রাইব্যুনালের করা হলো, দেখা গেল সেই একই এখতিয়ার নারী ও শিশু আদালতে দেওয়ার মতো বিধান করা যায়, আদালতের সংখ্যা বৃদ্ধি না করেও। কারণ এখানে রেভিনিউ এক্সপেন্ডিচারের বিষয় আছে, আদালত সেট আপের করার বিষয় আছে, জনবলের বিষয় আছে। তখন দেখা যাবে যে 64 ডিস্ট্রিক্টে আদালত আমরা করলাম, ট্রাইব্যুনাল করলাম, দেখা যাবে মামলার সংখ্যা কোথাও 2টা, কোথাও 10টা, কোথাও নাই। এগুলো সব বিবেচনায় নিয়ে যেভাবে মানে জন নিরাপত্তা নিশ্চিত করা এবং বিচার নিশ্চিত করা সম্ভব, সেভাবে এগুলো আবার করা যায়। কিন্তু ওই সাময়িক সময়ের জন্য জনগণের যে ক্ষোভ, সেটাকে মেটানোর জন্য যদি আমরা সব বিষয়ে দ্রুততম আইন প্রণয়ন করি বা আদালত সৃষ্টি করি, সেই বিষয়টা আমার মনে হয় সকল ক্ষেত্রে সঠিক নয়। না, আমার কাছে আজকে পুলিশ ডিপার্টমেন্ট থেকে যে কাগজটা দিয়েছে তাতে আমি 164-এর যে ভাষাটা দেখেছি, 164 স্টেটমেন্টের, তাতে করে মূল আসামি তার যে সহযোগী আসামি তার স্ত্রীকে সহ এখানে যে স্টেটমেন্টটা দিয়েছে, তাতে করে অন দ্য বেসিস অফ দিস 164 স্টেটমেন্ট এবং আরো সংক্ষিপ্ত তদন্ত যেটা করতে হয় করে চার্জশিট দাখিল করাটা
খুব বেশি দিন লাগবে না। তো সেই ক্ষেত্রে আদালতের কিছু প্রসিডিওর আছে, আসামি পক্ষের আইনি অধিকার আছে, তারা আদালতে হয়তো তার আইনজীবী সময় নেবে, এগুলো সবকিছু বিবেচনায় নিতে হবে। না, চার্জশিটের ক্ষেত্রে তো আমি বললাম যে আমাদের কাজটা আমরা দ্রুততম সময়ের ভিতরে দিতে পারবো, যেহেতু আসামি হচ্ছে দুইজন, একজন মূল আসামি আর একজন তার স্ত্রী সহযোগী, তাকে পলায়নে সহযোগিতা করেছে। তো সেই ক্ষেত্রে দুইজনকেই অ্যারেস্ট করা হয়েছে, মূল আসামি 164 করেছে। এখন এর ভিত্তিতে চার্জশিট দেওয়াটা খুব বেশি সময় লাগবে না। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। আমরা ব্রেকিং নিউজ, আপডেট টপিক এবং তাজা খবরগুলো আপনাদের কাছে একে একে প্রচার করে থাকি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে এই সকল আপডেট ব্রেকিং নিউজগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি শেয়ার করে দিবেন। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।